শিশিরদা অনেক দিনের রাজনীতিক, আগে কংগ্রেস করতেন, এখন ছেলের পাল্লায় পড়ে বিজেপিতে গেছেন। উনি 2011-র আগে থেকে যা যা কংগ্রেসের সাফল্য সম্পর্কে প্রেডিক্ট করতেন সেগুলো একবার দেখে নেবেন, তখন উনি এসব ভুলভাল বলতেন। 80 পেরিয়ে গেছে, একজন বয়স্ক মানুষ সম্পর্কে কি বলবো। 80 পেরোলে মানুষের ভীমরতি ধরে, ওনারও ভীমরতি ধরেছে। বিজেপির পশ্চিমবঙ্গে ব্যর্থতার রেট প্রায় বিরাট কোহলির সাকসেসের মতো কনসিস্টেন্ট, একইভাবে ব্যর্থ হয়। একটা মোটা ইঁদুর যদি গর্ত থেকে মুখ বার করে হু 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 করে, সে কি মানে বাঘ হয়ে যায় নাকি? অমিত শাহ পশ্চিমবঙ্গে থাকারই ক্ষমতা নেই টানা 15 দিন, ভয়ের চোটে পালিয়ে গেলেন। তো মানে ইঁদুরদের সর্দার যে ধেরে ইঁদুর, সেই মুখের পরে আটা পড়েছে বলে পালিয়ে গেছে। তো বাকি ছোটখাটো ইঁদুরদের কি হবে সেটা ফোর্থ মের পরে দেখবেন। সুপ্রিম কোর্ট একদম ঐতিহাসিক রায় 142 নম্বর আর্টিকেল অনুযায়ী একদম তার নিজের রায় অনুযায়ী দিল যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে যদি ভোটের দুদিন আগে সেটা নিষ্পত্তি হয় তাহলে তারা ভোট দিতে পারবেন। কিভাবে দেখছেন? এটি সুপ্রিম কোর্টের ভালো সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করি। আগে যে সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশন বলেছিল ভোটার তালিকা ফ্রোজেন থাকবে, সেটা যে শেষ পর্যন্ত ফ্রোজেন থাকলো না, সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আমি নিশ্চিত নই শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে কতজনের নিষ্পত্তি হবে। যতজনেরই নিষ্পত্তি হোক, তারা যে 21 এবং 27 ভোটের তালিকায় না ঢুকে পড়বেন, এটা খুব ভালো ঘটনা। কিন্তু আমাদের আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যেটা আমরা এর আগে দেখেছি, যে ট্রাইব্যুনাল যেন তাড়াহুড়ো না করে। যেটা জাস্টিস সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি নিজে বলেছেন, যে দিনে 1000 জনের নথি পরীক্ষা করতে গেলে তো কিছু ভুল হবেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ট্রাইব্যুনাল যাদের নথি পরীক্ষা করবে, সেটা তাদের জীবন মরণের সমস্যা, তাদের নাগরিক থাকা অথবা না থাকার সমস্যা। ফলে ট্রাইব্যুনাল যেন যত্ন করে দেখেন, যদি ট্রাইব্যুনাল এই 4 দিনে, মানে 4 দিন আছে উত্তরবঙ্গে ভোট, প্রথম দফার ভোট শুরু হওয়ার আগে 400 লোকের নাম ক্লিয়ার করে, 400 লোকের নামই ক্লিয়ার হোক, কিন্তু কাউকে যেন অনর্থক আরও জটিলতর পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়া হয়। এটাই আমাদের প্রার্থনা। দাদা, যাদের নাম উঠে যাবে তারা তো খুশি বাঙালি বলতে গেলে এরকম রায়, কিন্তু এই যাদের ট্রাইব্যুনালের নাম উঠবে না তাদের ভবিষ্যৎ সেটা নিয়ে পরবর্তীকালে আইনি লড়াই লড়তে হবে, বা অন্য ধরনের লড়াইও লড়তে হবে। আগে দেখা যাক যে ট্রাইব্যুনালে 35 লক্ষ মানুষের নাম জমা পড়েছে, 27 লক্ষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছেন, আর তারও আগে যে 62 লক্ষ বাদ গিয়েছিলেন, তাদের মধ্যে থেকেও 7 লক্ষ এসছেন। তো এই 35 লক্ষর কি হয় দেখা যাক। আমি আশা করি যে 21-এর যে ভোটার তালিকা তৈরি হবে এবং 27-এ যে ভোটার তালিকা তৈরি হবে, সে দুটো ভোটার তালিকাতেই অন্তত যাদের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে, ট্রাইব্যুনাল যাদেরকে ভারতের নাগরিক বলে রায় দিয়ে দিচ্ছেন, তারা ভোটাধিকার পাক। এটা অবশ্যই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটার জন্য লড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্য জনসভা থেকে এই ফ্রোজেন করার ব্যাপারে আপত্তি তুলেছিলেন। আমরা গণমঞ্চের তরফ থেকেও মামলা লড়েছি, আমরা গণমঞ্চের তরফ থেকে এই ফ্রোজেন করা নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছি। ফলে এটা অবশ্যই আমাদের কাছেও খুব খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু আবারও আমি বলছি, হয়তো বেশি লোকের নাম ট্রাইব্যুনাল 21 এবং 27-এর মধ্যে ক্লিয়ার করতে পারবে না। তারপরেও যাদের নাম দেখা হবে, তাদের নাম যেন খুব যত্ন সহকারে দেখা হয়, তাদের নথি যেন যত্ন সহকারে পরীক্ষা করা হয়। দাদা, বঙ্গে আর হাতে গোনা কয়েকদিন ভোটে, তার আগেই দেখছি দিল্লি থেকে আসছেন, তো সেখান থেকে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলার হিন্দুরা হিন্দুদের বাঁচাতে কেউ পারবে না, আসলে বিজেপি বাঁচাতে পারবে। কি হেমন্ত বিশ্ব শর্মা একজন সাম্প্রদায়িক লোক। তিনি আসামের কি অবস্থা করেছেন আমরা সবাই জানি। তিনি আসামের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য তিনি দায়ী। তিনি একজন, মানে তিনি মুসলমানদের সবসময় নিশানা করেন। হেমন্ত বিশ্ব শর্মার কথাকে খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই। তিনি বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। তিনি তো এটাও বলেছেন যে তিনি বিজেপি ক্ষমতায় এলে বাংলায় গোমাংস নিষিদ্ধ হবে। দেখুন, যে কোনো মানুষের খাবার বা যে কোনো মানুষের পরনের পোশাক তার নিজের অধিকার। ফলে সে বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মার কথা না বলাই ভালো। আবারও বলছি, উনি একজন সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত মানুষ। আমরা দেখছিলাম যে এতদিন ধরে শুভেন্দু অধিকারী বারবার বলছিল যে রেকর্ড করে রাখুন 177টা আসনে আমরা জিতবো। এবারে দেখছি শিশির অধিকারী বলছেন যে বিজেপি 172 থেকে 180টা আসনে জিতবে, চ্যালেঞ্জ করছেন। কি বলবেন? শিশিরদা অনেক দিনের রাজনীতিক, আগে কংগ্রেস করতেন, এখন ছেলের পাল্লায় পড়ে বিজেপিতে গেছেন।
উনি 2011-র আগে থেকে যা যা কংগ্রেসের সাফল্য সম্পর্কে প্রেডিক্ট করতেন সেগুলো একবার দেখে নেবেন, তখনও উনি এসব ভুলভাল বলতেন। 80 পেরিয়ে গেছে, একজন বয়স্ক মানুষ সম্পর্কে কি বলবো। 80 পেরোলে মানুষের ভীমরতি ধরে, ওনারও ভীমরতি ধরেছে। দাদা দেখলাম যে হিমন্ত বিশ্ব শর্মা বাংলায় আসলেন এবং দেখলাম যে স্টেজ থেকে একদম নাচলেন তিনি। তারা এতটাই কনফিডেন্ট ভোটে জিতবেন বলে তারা নাচ করছেন, কি বলবেন? বিজেপি তো 2024-এর লোকসভা নির্বাচনের আগেও কনফিডেন্ট ছিল যে তারা 400 পার করবে, পারেনি। বিজেপির কনফিডেন্স হচ্ছে মানে ওই মানে ভারত অলিম্পিকে ফুটবলে সোনা জিতবার মতো। আমরা ভাবতে পারে বিজেপি, সেটা মানে সেটার এক্সিকিউট করার ক্ষমতা নেই। বিজেপির পশ্চিমবঙ্গে ব্যর্থতার রেট প্রায় বিরাট কোহলির সাকসেসের মতো কনসিস্টেন্ট, একইভাবে ব্যর্থ হয়। কিন্তু দাদা এবার দেখছি কখনো স্টেজে নাচছেন, কখনো অমিত শাহ বলছেন যে জিতে গেছে, এরকম হিসেবে প্রশ্ন করেন। এবারের লেভেলটা কিন্তু আলাদা। অমিত শাহর বিষয়ে যদি আপনি বলেন, অমিত শাহ তো বলেছিলেন 15 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। কোথায় থাকলেন? মানে একটা মোটা ইঁদুর যদি গর্ত থেকে মুখ বার করে হু 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 করে, সে কি মানে বাঘ হয়ে যায় নাকি? অমিত শাহ পশ্চিমবঙ্গে থাকারই ক্ষমতা নেই টানা 15 দিন। ভয়ের চোটে পালিয়ে গেলেন। তো মানে এই ইঁদুরদের সর্দার যে ধেড়ে ইঁদুর, সেই মুখের পরে আটা পড়েছে বলে পালিয়ে গেছে। তো বাকি ছোটোখাটো ইঁদুরদের কি হবে সেটা 4th মের পরে দেখবেন।